হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি দ্য লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ জীবজগৎ সম্পর্কে আলোচনা করব। এখানে আমি এনসিইআরটি লাইন বাই লাইন তুলে ধরেছি, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো। প্রথমে তোমরা অলরেডি জেনে এসছো লিভিং অর্গানিজম বা জীবিত জীবের কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ যে কোনো জীবিত জীবের যে কোনো বৈশিষ্ট্যকে আমরা তার কি বলে থাকি, তার চারিত্রিক বৈশিষ্ট্য বলে থাকি। এই জীবিত জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? চলা, নাচা, খেলা, শ্বাস নেওয়া, পরিপাক করা, জনন করা, বৃদ্ধি, কোষীয় সচেতনতা অর্থাৎ কোষীয় সংগঠন, সচেতনতা, আত্মসচেতনতা ইত্যাদি হলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলির মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যাদের আমরা জীবিত জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলি। আর এই জীবিত জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হওয়ার জন্য দুটো শর্ত পালন করতে হয়। অর্থাৎ আমি বলতে পারি যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য সংজ্ঞায়িত বৈশিষ্ট্য নয়, বাট সমস্ত সংজ্ঞায়িত বৈশিষ্ট্য কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য। তাই চলে আসছি যে জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হওয়ার জন্য দুটো শর্ত হচ্ছে কি, প্রথমত বৈশিষ্ট্যটি সমস্ত জীবিত জীবে থাকতে হবে এবং কেবল জীবিত জীবে বৈশিষ্ট্যটি থাকবে, জড়তে কিন্তু থাকবে না। এখানে আমি জাস্ট এনসিইআরটির বইতে যে কটা বৈশিষ্ট্যের কথা বলেছে সেই কটা বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আমি এদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হিসাবে কলাম করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে যদি আমি বৃদ্ধিকে ধরে থাকি, তাহলে বৃদ্ধি একটা চরিত্র। বৃদ্ধি হচ্ছে এক প্রকার কি জীবিত জীবের চারিত্রিক বৈশিষ্ট্য, কিন্তু বৃদ্ধিজীবের চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও একে আমরা কি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলবো না জীবিত জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলবো না। তার আগে আমরা দেখে নিই যে জীবিত জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হওয়ার জন্য দুটো শর্ত অবশ্যই পালন করতে হবে। প্রথম শর্তটা কি হচ্ছে, সমস্ত জীবিত জীবে বৈশিষ্ট্যটি থাকবে, অর্থাৎ বৃদ্ধি সমস্ত জীবিত জীবে আছে, অবশ্যই প্রথম শর্ত পূরণ করেছে। দ্বিতীয় নম্বর দেখি, কেবল জীবিত জীবে বৈশিষ্ট্যটি থাকবে, অর্থাৎ কেবল জীবিত জীবে কি বৃদ্ধি হয় না, কেবল জীবিত জীবে বৃদ্ধি হয় না, জড়তেও বৃদ্ধি হতে পারে। তাই বৃদ্ধিকে আমরা কি বলছি না, জীবিত জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলছি না। কি কারণে বলছি না আমরা আগে দেখে নিই, দ্বিতীয় শর্ত না পূরণ করার কারণ কি। দেখো, বৃদ্ধি কেবলমাত্র যে জীবিত জীবে দেখা যায় তা নয়, কিছু অজীবজ্য জিনিস অ্যাক্রিশন দ্বারা বৃদ্ধি করতে পারে। এখানে কোশ্চেন তোমাদের জাগতে পারে যে হোয়াট ইজ অ্যাক্রিশন। অ্যাক্রিশন বলতে গেলে তোমাদের একটু বুঝতে হবে যে একটা সাপোজ ধরো এটা হচ্ছে পর্বত, পর্বত এইরকম উচ্চতা ছিল, পরের বার পর্বতের উচ্চতা বরফ পড়ে পড়ে পর্বতের উচ্চতা বেড়ে গেল। অর্থাৎ এখানে দেখো বৃদ্ধি তো হচ্ছে, উচ্চতা বাড়ছে অর্থাৎ ভর বাড়ছে, হ্যাঁ, এবং ভর বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অজীবজ্য জিনিসের অর্থাৎ পর্বতেরও বৃদ্ধি হচ্ছে। তাই বৃদ্ধি অজীবজ্য জিনিসে দেখা যাচ্ছে, তাই বৃদ্ধি জীবের চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও এটাকে আমরা জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলছি না, যেহেতু অজীবজ্য জিনিসে বৃদ্ধিও হচ্ছে। সঙ্গে তোমরা আরও উদাহরণ করে নিতে পারো যে বালির স্তূপের ওপর বালি পড়ে পড়ে বালির স্তূপের দৈর্ঘ্য বাড়ছে, অর্থাৎ ভরও বাড়ছে, এটাও এক প্রকার অজীবজ্য জিনিসের বৃদ্ধি হচ্ছে অ্যাক্রিশন দ্বারা। সঙ্গে আমি তোমাদের এও বলে নিই যে বৃদ্ধি একটা যমজ চরিত্র, অর্থাৎ যুগ্ম চরিত্র। কেন একে যুগ্ম চরিত্র বলবো, দেখো বৃদ্ধি হতে গেলে যদি জীবের ভর বেড়ে যায় তখন আমরা বৃদ্ধি বলি, এবং জীবের যদি সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রেও আমরা বৃদ্ধি হয়েছে বলে মনে করি। তাহলে দেখো এখানে দুটো বৈশিষ্ট্য, ভরও বাড়ছে এবং জীবের সংখ্যাও বাড়ছে। যদি ভর এবং জীবের সংখ্যা একই সঙ্গে বেড়ে থাকে তাহলে বৃদ্ধিকেও আমরা তখন কি বলবো, যমজ চরিত্র। যেহেতু দুটো চরিত্র একসঙ্গে ঘটছে তাই একে যমজ চরিত্র বলছি। উদাহরণ হিসাবে আমি তোমাদের বলছি যে সাপোজ একটা ব্যাকটেরিয়া, এককোষী ব্যাকটেরিয়ার কথা মনে করো। এককোষী ব্যাকটেরিয়া কোষ বিভাজন দ্বারা দুটি ব্যাকটেরিয়া সৃষ্টি করেছে। এক্ষেত্রে দেখো একটা জীব দুটো জীব তৈরি করলো, তাহলে কি হচ্ছে, জীবের সংখ্যা বাড়লো, তাহলে বৃদ্ধি হয়েছে। সঙ্গে সঙ্গে যদি
একই আর একটা ঘটনা এর সঙ্গে ঘটছে কি, জীবের সংখ্যা বাড়ছে, সঙ্গে দেখো একটা ব্যাকটেরিয়ার ভর আর দুটো ব্যাকটেরিয়ার ভর, একটা ব্যাকটেরিয়া ভরের চেয়ে দুটো ব্যাকটেরিয়ার ভর বেশি, তাই এক্ষেত্রে কি হচ্ছে, জীবের ভরও বাড়ছে। অর্থাৎ বলতে গেলে বলা যাচ্ছে যে বৃদ্ধি হচ্ছে দুটো চরিত্র একসঙ্গে ঘটে জীবের বৃদ্ধি ঘটাচ্ছে, তাই বৃদ্ধি যমজ চরিত্র বা যুগ্ম চরিত্র এখানে শো করাচ্ছে। দ্বিতীয় নম্বর আমি দেখে নিই যে জনন। দেখতে পাচ্ছ, জনন একটা চরিত্র। জনন হচ্ছে জীবে কিন্তু দেখা যায়, তাই জীবের এটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু জনন কি জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য? তাহলে আমাদের দেখে নিতে হবে জনন কাদের দেখা যায়। দেখো এখানে দেখো, জনন কেবল জীবিত জীবে দেখা যায়, ঠিক এই শর্ত তাহলে পূরণ করছে। পরের শর্ত দেখো, সমস্ত জীবিত জীবে জনন কি হয় না, সমস্ত জীবিত জীবে কিন্তু জনন হয় না। যেহেতু সমস্ত জীবিত জীবে হয় না, কেবল জীবিত জীবে হয়, তাহলে একটা শর্ত পূরণ করছে, অন্য শর্তটা পূরণ করছে না, তাই জননকে আমরা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বলছি কিন্তু জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলছি না। উদাহরণ হিসাবে আমি যদি বলে থাকি তোমাদের যে মূল, বন্ধা মানুষ এবং শ্রমিক মৌমাছি, এরা কিন্তু কেবল জীবিত জীব, কিন্তু এরা জনন করতে পারে না। অর্থাৎ মূল বা খচ্চর, বন্ধা মানুষ, শ্রমিক মৌমাছি এরা অপত্য জীব সৃষ্টি করতে পারে না, তাই জনন জীবের চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য নয়। এরপর তৃতীয় নম্বর আমি চলে আসি কোষীয় সংগঠন বা সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ সমস্ত জীবিত জীবে বৈশিষ্ট্য দেখা যায়, এবং কোষীয় সংগঠন কেবলমাত্র জীবিত জীবে দেখা যায়, জড়তে দেখা যায় না, তাই কোষীয় সংগঠন জীবের চারিত্রিক বৈশিষ্ট্য হওয়ার সঙ্গে সঙ্গে জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। 4 নম্বর আমরা যদি বিপাক চলে আসি, বিপাক বা মেটাবলিজম। বিপাক বা মেটাবলিজম হচ্ছে সমস্ত সজীব কোষে দেখা যাবে, অর্থাৎ জীবিত জীবে দেখা যাবে, এবং কেবলমাত্র জীবিত জীবে দেখা যায় বলে বিপাককে আমরা কি বলছি, জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলছি। হয়েছে। এরপরে আসছি সচেতনতা। দেখো, সচেতনতা হচ্ছে চারপাশের পরিবেশের সাপেক্ষে সাড়া দেওয়াকে আমরা কি বলছি, সচেতনতা। এককোষী থেকে বহুকোষী সমস্ত জীব পরিবেশের পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে কিন্তু তারা সাড়া প্রদান করে, অর্থাৎ সচেতনতা বা কনসিয়াসনেস দেখায়। তাই সচেতনতা জীবিত জীবের চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্যই, এটা কিন্তু কেবলমাত্র জীবিত জীবে দেখা যায়, জড়তে দেখা যায় না, তাই সচেতনতা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য হওয়ার সঙ্গে সঙ্গে জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। পরের কোশ্চেনে আমি আসছি যে আত্মসচেতনতা, সেলফ কনসিয়াসনেস দেখো, কেবল জীবিত জীবে দেখা যায় এই বৈশিষ্ট্যটি হলো, কিন্তু সমস্ত জীবিত জীবে বৈশিষ্ট্যটি কিন্তু দেখা যায় না। সেলফ কনসিয়াসনেস কতিপয় জীবে দেখা যায়, কিন্তু সমস্ত জীবে দেখা যায় না, তাই সেলফ কনসিয়াসনেস বা আত্মসচেতনতাকে আমরা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য তো বলছি, কিন্তু জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলছি না, যেহেতু এটা দুটো শর্ত পূরণ করছে না। হয়েছে। এরপর তোমাদের জন্য কিছু কোশ্চেন যেগুলো তোমরা অবশ্যই করবে। দেখো এখানে আমি বলছি, 1 নম্বর কোশ্চেন, নিচের কোন দুটি বিষয়কে বৃদ্ধির যুগল বৈশিষ্ট্য বলা হয়? দেখো একটু আগেই তোমরা জেনে এসছো, যদি জীবের ভর বেড়ে যায় এবং ব্যক্তি বা জীবের সংখ্যা যদি বৃদ্ধি পায়, তখন আমরা কি বলবো, বৃদ্ধি হয়েছে। অর্থাৎ জীবের ভর বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি হওয়া মানে এটা হচ্ছে জীবের যুগ্ম অর্থাৎ যুগল বৈশিষ্ট্য শো করায়, তাই অপশান ক হচ্ছে এর সঠিক উত্তর। দ্বিতীয় দেখো তোমরা, দ্বিতীয় দাগের যে প্রশ্ন আছে, উদ্ভিদের বৃদ্ধি ড্যাশ যদিও প্রাণীদের মধ্যে ঘটে ড্যাশ, তাহলে উদ্ভিদের বৃদ্ধি দেখো সব সময় ঘটে, অর্থাৎ আমরণ উদ্ভিদের বৃদ্ধি ঘটে, তাই উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে একটানা ঘটতে পারে, কিন্তু প্রাণীর বৃদ্ধি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রাণীর বৃদ্ধি হয়, তারপর কিন্তু প্রাণীর বৃদ্ধি হয় না। যদি মনে করো যে তোমার বৃদ্ধি একটা নির্দিষ্ট এজ পর্যন্ত
ধরো 5 ফুট 5 ইঞ্চি হলো, তারপর অর্থাৎ নির্দিষ্ট এজের পর তোমার দৈর্ঘ্যের আর বৃদ্ধি ঘটে না। তোমাকে হয়তো দৈর্ঘ্য তোমার কমে যাবে না, সেই নির্দিষ্টই থাকবে। তাহলে শুধুমাত্র একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত তোমার বৃদ্ধি হবে। তাহলে প্রাণীর ক্ষেত্রে শুধুমাত্র একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি হয়, বাট উদ্ভিদের ক্ষেত্রে একটানা বৃদ্ধি হয়। 2 দাগে অ্যান্সার তাহলে গেল। এরপর 3 দাগে অ্যান্সারের ক্ষেত্রে দেখো, নিচের কোন জীব প্রজনন করে না? দেখো, খচ্চর প্রজনন করে না, শ্রমিক মৌমাছিও করে না, বন্ধা মানবও করে না। তাহলে এই সকল ওপরের সব কটি ঘয়ের অপশান হচ্ছে সঠিক উত্তর হবে। 7 দাগে কোশ্চেন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। বিবৃতি 1, প্রজননকে জীবন্ত প্রাণীর বৈশিষ্ট্য বলে। হ্যাঁ, প্রজননকে জীবন্ত প্রাণীর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। 2 নম্বর বিবৃতিটি দেখো, অনেক জীবন্ত প্রাণী আছে যারা প্রজনন করে না, যেমন খচ্চর, কর্মী মৌমাছি ইত্যাদি। হ্যাঁ, এরা হচ্ছে জীবন্ত প্রাণী, বাট এরা কিন্তু জনন করে না। তাই বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক। এরপরে চলে আসবো হোয়াট ইজ লিভিং। দেখো, জীবিত জীব নির্দিষ্ট সংজ্ঞায়িত বৈশিষ্ট্য দেখায়। হলো যে বৈশিষ্ট্যগুলি দিয়ে জীবিত জীবকে আমরা অজীবজ্য জিনিস থেকে আলাদা করতে পারি। যেমন আমি প্রথম এখানে বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবে। দেখো, অধিকাংশ উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে বৃদ্ধি ও জনন একসঙ্গে ঘটে না। তাই বৃদ্ধি ও জনন হলো অনির্ভর ঘটনা। কাদের ক্ষেত্রে অনির্ভর ঘটনা? উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে অনির্ভর ঘটনা বা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলা হয়, বা একে আমরা কি বলতে পারি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টও বলতে পারি। উদাহরণ হিসাবে তোমাদের আমি জাস্ট দেখাচ্ছি যে সাপোজ একটা অপত্যজীব অর্থাৎ একটা ছোট শিশু প্রথমে বৃদ্ধি পাবে, বৃদ্ধি হয়ে সে প্রথম পূর্ণাঙ্গ জীবে পরিণত হবে। পূর্ণাঙ্গ জীব তখন কি করবে? জনন করবে। জনন করে সে আবার নতুন একটা অপত্য জীব সৃষ্টি করবে। সেই অপত্য জীব আবার বৃদ্ধি পাবে, বৃদ্ধি হয়ে সে পূর্ণাঙ্গ জীবে পরিণত হবে। পূর্ণাঙ্গ জীবে পরিণত হওয়ার পর সে আবার বিয়ে শাদী করবে। বিয়ে শাদী করার পর সে জনন করে সে আবার নতুন অপত্য জীব সৃষ্টি করবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে বৃদ্ধি প্রথমে হচ্ছে, তারপর কিন্তু জনন হচ্ছে। অর্থাৎ দুটো ঘটনা একসঙ্গে ঘটছে না। একটা ঘটনা প্রথমে ঘটছে, তারপরের ঘটনাটা তারপরে ঘটছে। তাহলে এক্ষেত্রে যেহেতু দুটো ঘটনা একসঙ্গে ঘটছে না, তাই দুটো ঘটনা একে অপরের ওপর অনির্ভর ঘটনা, তখন একে আমরা কি বলে দিব? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলবো। এখানে আমি জাস্ট বলছি যে বৃদ্ধি ও জনন সম্পর্কযুক্ত। বৃদ্ধি হওয়ার পর জনন পূর্ণাঙ্গ জীব হয়, পূর্ণাঙ্গ জীব হলে সে জননে সক্ষম হতে পারে। যদিও বৃদ্ধি ও জনন সম্পর্কযুক্ত, কিন্তু উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে এরা একসঙ্গে ঘটে না। তাই বৃদ্ধি ও জনন উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে হচ্ছে মিউচুয়ালি। এককোষী জীবের ক্ষেত্রে যদি আমরা দেখি, এককোষী জীবের ক্ষেত্রে বৃদ্ধি ও কোষ বিভাজন এবং জনন একসঙ্গে ঘটে। তাই এদের বৃদ্ধি ও জনন হলো একে অপরের ওপর নির্ভরশীল, অর্থাৎ ইন্টারডিপেন্ডেন্ট ইভেন্ট বা ঘটনা, বা মিউচুয়ালি ইনক্লুসিভ ইভেন্ট বলা হয়। দেখো, এখানে এক্সাম্পল আমি সুন্দর করে দিয়েছি। সাপোজ দেখো, এককোষী জনিত্রী কোষ, সাপোজ এককোষী একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কোষ বিভাজনের দ্বারা কটা কোষ তৈরি করেছে? দেখো, দুটো কোষ তৈরি করেছে। এক্ষেত্রে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি করলো, অর্থাৎ জীবের সংখ্যা বাড়লো, তাই জীবের বৃদ্ধি হলো। দেখো, জীবের সংখ্যা বাড়ার জন্য কি কোষ বিভাজন প্রক্রিয়াটাকে কাজে লাগিয়েছে, তাহলে কোষ বিভাজন একটা ঘটনা। দেখো, সঙ্গে সঙ্গে কি হচ্ছে? একটা কোষ থেকে দুটো কোষ যেহেতু হয়েছে, তাহলে জননও ঘটেছে। তাহলে দেখো, এখানে একই সঙ্গে বৃদ্ধি, জনন এবং কোষ বিভাজন তিনটা ঘটনা ঘটছে। তাই এককোষী জীবেদের ক্ষেত্রে বৃদ্ধি এবং জনন একসঙ্গে ঘটে। তাই এই বৈশিষ্ট্যটাকে কি বলা হচ্ছে? মিউচুয়ালি ইনক্লুসিভ ইভেন্ট বলা হচ্ছে। বোঝা গেছে? এরপরে জাস্ট তোমরা দেখে রাখো জীবের বৃদ্ধি আর জড়ের বৃদ্ধি। দেখো,
জীবের বৃদ্ধি হচ্ছে অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় বলতে জাস্ট তোমার বৃদ্ধি সাপোজ হয়েছে 5 ফুট 5 ইঞ্চি, পূর্ণাঙ্গ অবস্থায় তুমি পৌঁছে গেছো, তোমার বৃদ্ধি 5 ফুট 5 ইঞ্চি হয়েছে। এই দৈর্ঘ্যটাকে তো পরে আর ছোট করা যাবে না, তাই একবার পূর্ণাঙ্গ বৃদ্ধি হওয়ার পর সেই বৃদ্ধিটাকে অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধিটাকে ছোট করা যায় না। তাহলে জীবের বৃদ্ধি হচ্ছে অপরিবর্তনীয়। জড়ের বৃদ্ধি হচ্ছে পরিবর্তনশীল, মানে হচ্ছে বালির স্তূপ। মনে করো এই যে বালির স্তূপ এখানে যে আমি দিয়েছি, মনে করো বালির স্তূপ এরকম বড় ছিল, হঠাৎ মাত্র বালির স্তূপের আকার ছোট হয়ে গেল, উচ্চতা কমে গেল, তাহলে পরিবর্তন হচ্ছে। তাই জীবের বৃদ্ধি অপরিবর্তনীয় আর জড়ের বৃদ্ধি হচ্ছে পরিবর্তনীয়, পরিবর্তন করা যায়। এরপর চলে আসি জীবের কেমন বৃদ্ধি দেখা যায়? আভ্যন্তরীণ বৃদ্ধি দেখা যায়, অর্থাৎ ভেতরে বৃদ্ধি দেখা যায়। আর ভেতরে জীবের বৃদ্ধিকে আমরা কি বলে দিই? জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলি। কিন্তু জীবের যে সাধারণ বৃদ্ধিকে আমরা জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলতে পারি না। হয়েছে? তাই আমি বলতে পারি জীবের অন্তস্থ ও বহিস্থ বৃদ্ধি উভয় কিন্তু দেখা যায়। বাট আমি জড়ের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি, দেখো বালির স্তূপ প্রথম অবস্থায় উচ্চতা ছিল এই রকম উচ্চতা ছিল, পরে বালির স্তূপের ওপর বালি পড়ে পড়ে বালির স্তূপের কি হচ্ছে? বৃদ্ধি, অর্থাৎ দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে এটা বাইরের থেকে বালি পড়ছে, তাই এর ক্ষেত্রে বহিস্থ বৃদ্ধি দেখা যায়। তাই জড়ের ক্ষেত্রে কেমন বৃদ্ধি দেখা যাচ্ছে? বহিস্থ বৃদ্ধি দেখা যায়। এই বহিস্থ বৃদ্ধির উদাহরণগুলো হচ্ছে পাথরের চাই, পাথরের চাইয়ের ওপর পাথর পড়ে পড়ে পাথরের চাইয়ের দৈর্ঘ্য বাড়ছে। বালি স্তূপের ওপর বালি পড়ে পড়ে বালির স্তূপের আকার অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছে, অর্থাৎ এরা বাইরের দিকে বৃদ্ধি ঘটাচ্ছে, তাই এদের বহিস্থ বৃদ্ধি দেখা যায়। পর্বতের বৃদ্ধি, এগুলো সব হচ্ছে বহিস্থ বৃদ্ধি। এছাড়াও পর্বতের ওপর বরফ পড়ে পড়ে পর্বতের দৈর্ঘ্যের বৃদ্ধি, এটাও এক প্রকার বহিস্থ বৃদ্ধি, যেহেতু বাইরের থেকে ঘটছে। সেই সঙ্গে তোমাদের বলে রাখি, যারা যারা বাংলা এবং ইংরেজি ভাষায় নিট বায়োলজি ক্লাস অনলাইন এবং অফলাইন ব্যাচ করতে চাও, তারা অবশ্যই ফেস একাডেমি কন্টাই পূর্ব মেদিনীপুর নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো। হয়েছে? এরপর বৃদ্ধির পর আমরা জনন সম্পর্কে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ জনন। জনন জীবের কেমন বৈশিষ্ট্য? চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্যই, কিন্তু এটা কি জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য? না, জনন কিন্তু জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য নয়। কেন নয়? জনন কিন্তু কেবলমাত্র জীবে দেখা যায়, হ্যাঁ কেবলমাত্র জীবে দেখা যায়, কিন্তু জনন কি সমস্ত জীবে দেখা যায়? না, সমস্ত জীবে দেখা যায় না। যেমন আমি বলছি, খচ্চর, শ্রমিক মৌমাছি, বন্ধা মানব, এরা কিন্তু জীবিত জীব হওয়া সত্ত্বেও এরা জনন করতে পারে না। তাই সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হওয়ার জন্য দুটো শর্ত কিন্তু জনন পালন করছে না। তাই জনন কি জীবের চারিত্রিক বৈশিষ্ট্য তো বলছি, বাট জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলছি না। জনন বলতে সোজা কথায় বলতে গেলে যে নিজের মতো নতুন জীব উৎপন্ন করা। দেখো জনন তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসছো। জননকে আমরা দুভাগে ভাগ করেছি, অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জননে কি হয়? নিষেক হয় না, কিন্তু যৌন জননে কি হয়? নিষেক হয়। অযৌন জনন একটি জীবের মাধ্যমে হতে পারে। কি বললাম? অযৌন জনন একটি জীব হলেও অযৌন জনন সম্ভব, কিন্তু যৌন জনন হতে গেলে একটি জীব দেহে হতে পারে, তখন তাকে ইউনিপ্যারেন্টাল বলবো। আর যদি দুটি জীবের প্রয়োজন হয় যৌন জননে, তখন তাকে কি বলবো? বাইপ্যারেন্টাল বলবো। দেখো তোমরা পড়ে এসছো অলরেডি, অযৌন জননে হচ্ছে গ্যামেট তৈরি হয় না, এটা রাইট পড়ে এসছো অবশ্যই, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম তোমরা অবশ্যই পড়ে এসছো যে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস হচ্ছে যখন ফিমেল গ্যামেট থেকে অপত্য তৈরি হয়, তখন তাকে হচ্ছে পার্থেনোজেনেসিস বলে। যেমন তোমরা জেনেছো অবশ্যই যে স্ত্রী মৌমাছি অর্থাৎ রানী মৌমাছির কথা বলছি, রানী মৌমাছি ডিম পাড়ে। ডিমটি কেমন? মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড প্রকৃতির ডিম। ওই ডিমটি যদি পুরুষ মৌমাছির গ্যামেট দ্বারা যদি নিষিক্ত না হয়, অর্থাৎ পুরুষ মৌমাছির গ্যামেটের সঙ্গে যদি মিলিত না হয়, তাহলে ওই অনিষিক্ত ডিম্বাণু, তাহলে নিষিক্ত হচ্ছে না,
ওই অনিষিক্ত হ্যাপ্লয়েড টাইপের ডিম্বাণু থেকে সরাসরি কিন্তু অপত্য তৈরি হবে। যে অপত্যটা তৈরি হবে সেটাই হচ্ছে পুরুষ, যেহেতু পুরুষের ক্রোমোজোম সংখ্যা এন বা হ্যাপ্লয়েড হয়। সেক্ষেত্রে দেখো গ্যামেট তো উৎপন্ন হচ্ছে, স্ত্রী গ্যামেট, কিন্তু এই গ্যামেট থেকে সরাসরি কি হচ্ছে, অপত্য তৈরি হচ্ছে। তাই এটা হচ্ছে কি এক প্রকার অযৌন জননের ভেতরও ঘটছে। বোঝা গেছে? গ্যামেট তৈরির মাধ্যমে এটা কিন্তু হচ্ছে। এরপরে চলে এসো, নিষেক হয় না। কি বললাম? নিষেক হয় না। কার? অযৌন জননে নিষেক হয় না, কিন্তু যৌন জননে কি হচ্ছে, নিষেক ঘটে। যেহেতু অযৌন জননে দুটো ভিন্ন ভিন্ন গ্যামেট মিলিত হতে পারে না, তাই ভ্যারিয়েশন বা পরিব্যক্তি হয় না অযৌন জননে। অযৌন জনন হচ্ছে সরল প্রক্রিয়া এবং এটি কিন্তু দ্রুত ঘটে। বাট যৌন জননে যেহেতু বিভিন্ন টাইপের গ্যামেটের মিলন ঘটে, তাই পরিব্যক্তি ঘটা সম্ভব বা ভ্যারিয়েশন আসা সম্ভব অপত্যদের মধ্যে। আর অযৌন জনন হচ্ছে কি এক প্রকার সরল প্রক্রিয়া, আর যৌন জনন হচ্ছে এক প্রকার জটিল প্রক্রিয়া এবং এটি কিন্তু ধীরে ঘটে। বোঝা গেছে? এরপরে চলে এসো অযৌন জননের কিছু বৈশিষ্ট্য বা উদাহরণ আমি এখানে তুলে ধরেছি। তোমরা ভালো করে এই উদাহরণগুলো করো। এই উদাহরণগুলো কোনো না কোনো জায়গায় তোমাদের অবশ্যই কাজে লাগবে। যেমন দেখো, অযৌন জননের প্রথম আমি এখানে দেখাচ্ছি যে বিভাজনের মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে। বিভাজন যেটাকে বলা হচ্ছে ফিসান বলা হচ্ছে। এককোষী জীবে ফিসান দেখা যাচ্ছে। উদাহরণ হচ্ছে প্যারামেসিয়াম। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী। ইউক্যারিওটিক প্রোটিস্টাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়া। এগুলো হচ্ছে তোমার বিভাজন পদ্ধতির মাধ্যমে অযৌন জনন করে থাকে। একটি জীব দুটি বা তার বেশি জীব উৎপন্ন করে বিভাজন প্রক্রিয়ায়। বুঝতে পারলে? এরপর দেখো, বিভাজনকে আমি এখানে কয়েকটা ভাগে ভাগ করেছি। বিভাজন একটা হচ্ছে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন, আর একটা হচ্ছে বহু বিভাজন বা মাল্টিপল ফিশন বলা হচ্ছে। দ্বিবিভাজন কখন দেখা যায়? যখন পরিবেশ অনুকূল থাকে তখন কিন্তু দ্বিবিভাজন দেখা যায়। আর বহু বিভাজন কখন দেখা যায়? প্রতিকূল পরিবেশে কি দেখা যায়? বহু বিভাজন দেখা যায়। এরপর চলে এসো বার্ডিং। বার্ডিং কি হয়? জীবের এক প্রকার উপবৃদ্ধি, অর্থাৎ জীব দেহ আছে, সেই দেহে এক প্রকার উপবৃদ্ধি দেখা যাবে বা আউটগ্রোথ দেখা যাবে। সেই উপবৃদ্ধিটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয় এবং বিচ্ছিন্ন হয়ে পরিবেশে যায় এবং পরিবেশে সেই বিচ্ছিন্ন অংশ থেকে নতুন জীব সৃষ্টি হয়। বুঝতে পারলে? যেমন বার্ডিং কার ক্ষেত্রে দেখা যায়? ইস্ট এবং হাইড্রা ইত্যাদির ক্ষেত্রে বার্ডিং কিন্তু দেখা যায়। এরপর চলে এসো যে খণ্ডীভবন। খণ্ডীভবন বা ফ্রাগমেন্টেশন। খণ্ডীভবন বা ফ্রাগমেন্টেশন মশের লিঙ্গধর দশা প্রোটোনিমা। তোমরা অলরেডি জানো যে মশের লিঙ্গধর দশা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, যেটাকে আমরা প্রোটোনিমা বলছি। এই প্রোটোনিমা খণ্ডীভবনের ফলে কি হচ্ছে? তৈরি হয়। এই মশের লিঙ্গধর দশা অর্থাৎ প্রোটোনিমা দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি জুভেনাইল লিঙ্গধর দশা, আর একটা হচ্ছে পরিণত লিঙ্গধর দশা। জুভেনাইল লিঙ্গধর দশাকে একে কি বলা হচ্ছে? অ্যাকচুয়ালি একে প্রোটোনিমা বলে। আর প্রোটোনিমা হলো সূত্রাকার লিঙ্গধর দশা যা খণ্ডীভবন করতে পারে। কিন্তু পরিণত লিঙ্গধর দশা একে পাতার মতো লিঙ্গধর দশাও বলা হয়ে থাকে। বুঝতে পারলে? এরপর কিছু সূত্রাকার শৈবালের ক্ষেত্রে দেখো বা ফিলামেন্টাস অ্যালগির ক্ষেত্রে দেখো। ফিলামেন্টাস অ্যালগি খণ্ডীভবন কিন্তু করতে পারে। উদাহরণ হিসাবে তোমরা দেখো এখানে আমি দিয়েছি যে স্পাইরোগাইরা সূত্রাকার শৈবাল এবং ইউলোথ্রিক্স হয়েছে। এগুলো তোমরা উদাহরণগুলো ভালো করে করে যাবে। এরপর এখানে অযৌন জননের একটা ভাগ যেটা হচ্ছে পুনরুৎপাদন বা রিজেনারেশনের ভাগগুলো আমি উপস্থাপন করেছি। পুনরুৎপাদন হচ্ছে এক প্রকার অযৌন জননের অংশ। এই পুনরুৎপাদনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে কি স্টেম কোষ নির্ভর পুনর্জন্ম। স্টেম কোষ নির্ভর পুনর্জন্মের ক্ষেত্রে তোমরা অবশ্যই এর উদাহরণ জেনে রাখো। চুলের গোড়ায় যে ফলিকল থাকে, ওই ফলিকলে যে স্টেম কোষ থাকে সেখান থেকে পুনরায় চুল গজানো হচ্ছে স্টেম কোষ নির্ভর পুনর্জন্ম। দ্বিতীয় উদাহরণ হচ্ছে কি হিমাটোপয়েটিক স্টেম কোষ থেকে নতুন রক্তকোষ তৈরি হওয়া। হিমাটোপয়েটিক স্টেম কোষ থেকে নতুন রক্তকোষ তৈরি হওয়া হচ্ছে এক প্রকার স্টেম কোষ নির্ভর পুনর্জন্ম। এক্ষেত্রে প্রতিস্থাপন প্রক্রিয়াকে কাজে লাগায়।
এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে পুনরুৎপাদনের ভাগ, যেটা হচ্ছে এপিমরফোসিস। এপিমরফোসিস বলতে গেলে কিছু পরিণত প্রজাতির কোষ আছে, অর্থাৎ কিছু প্রজাতির পরিণত কোষ আছে। এই পরিণত কোষটা বিপরীত বিভেদন করে এবং বিপরীতভাবে বিভেদন করে কি অবিভেদিত কোষ তৈরি করে। অবিভেদিত কোষ তৈরি করার পর এই অবিভেদিত কোষ আবার বিভাজিত হয়, অর্থাৎ অবিভেদিত কোষের পুনর্বিভেদন ঘটে। পুনর্বিভেদন ঘটে কি হয়, নতুন গঠন তৈরি হয়। যেমন উদাহরণ হিসাবে এখানে তোমরা দেখছো যে ব্যাঙের হাত ও পায়ের অগ্রভাগ যদি কেটে যায় তাহলে এই কাটা অংশটি পুনরায় বৃদ্ধি পেয়ে হাত ও পায়ের গঠন তৈরি করেছে। এছাড়াও ব্যাঙের চোখের লেন্স যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই লেন্স পুনরায় কিন্তু তৈরি হয়। এটা হচ্ছে তোমার এপিমরফোসিসের উদাহরণ। এরপর চলে এসো যে মরফোল্যাক্সিস। মরফোল্যাক্সিস হচ্ছে কি, দেহে যে কলা থাকে বা টিস্যু থাকে, এই কলা বা টিস্যুর পুনর্গঠনের মাধ্যমে দেহে কম বৃদ্ধি হওয়াকে বোঝাচ্ছে। মরফোল্যাক্সিস দেখা যায় কি, হাইড্রাতে দেখা যায়। এরপর চলে আসো ক্ষতিপূরণমূলক পুনর্জন্ম। ক্ষতিপূরণমূলক পুনর্জন্ম বলতে এখানে বিভেদিত কোষ বিভাজিত হয়, অর্থাৎ বিভেদিত কোষ বিভাজিত তো হয় কিন্তু বিভেদিত কাজ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বলতে গেলে বিভেদিত কাজকে নিয়ন্ত্রণ করে বিভেদিত কোষ কিন্তু বিভাজিত হয়। উদাহরণ স্তন্যপায়ীর যকৃৎ। স্তন্যপায়ীর যকৃতের কিছু অংশ যদি কেটে নেওয়া যায় তাহলে ওই যকৃতে থাকা বিভেদিত কোষ পুনরায় বিভাজিত হয়ে কি হচ্ছে। এরপর এখানে দেখো প্রকৃত পুনরুৎপাদন। প্রকৃত পুনরুৎপাদন কোন প্রাণীতে দেখা যায়? এই প্রকৃত পুনরুৎপাদন প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমি বা ফ্ল্যাটওয়ার্মে দেখা যায়। এই প্রকৃত পুনরুৎপাদনের ক্ষেত্রে জাস্ট এখানে ডায়াগ্রামটা ভালো করে দেখার চেষ্টা করো। দেখো প্রথমে এটা একটা পূর্ণাঙ্গ প্ল্যানেরিয়া। এই পূর্ণাঙ্গ প্ল্যানেরিয়া যদি 3 ভাগে কেটে যায়, সাপোজ প্রথম ভাগ মস্তিষ্কের ভাগ, এই মাথা থেকে কিন্তু এই মাথার অংশ থেকে সম্পূর্ণ প্ল্যানেরিয়া তৈরি হতে পারে। আবার মিডলের যে বডিটা থেকে সম্পূর্ণ প্ল্যানেরিয়া তৈরি হতে পারে। আবার লাস্টের যে প্ল্যানেরিয়ার অংশটা কেটে এসছে, এই কাটা অংশ থেকেও নতুন কি তৈরি হতে পারে, প্ল্যানেরিয়া তৈরি হতে পারে। অর্থাৎ এদের দেহের কাটা অংশ থেকে সম্পূর্ণ নতুন শরীর তৈরি হতে পারে। এছাড়াও তোমরা এখানে দেখো যে খণ্ডীভবন এবং ফ্রাগমেন্টেশন, অর্থাৎ ট্রু ফ্রাগমেন্টেশন বা প্রকৃত পুনরুৎপাদনের পার্থক্য কী। দেখো খণ্ডীভবনের ক্ষেত্রে বিশেষ কোষ এই প্রক্রিয়ায় সাহায্য করে না, কিন্তু প্রকৃত পুনরুৎপাদনের ক্ষেত্রে বিশেষ প্রকার কোষ সাহায্য করে। আর খণ্ডীভবন নিম্ন শ্রেণীর জীবে দেখা যায়, আর হচ্ছে কি প্রকৃত পুনরুৎপাদন উন্নত জীবের ক্ষেত্রে দেখা যায়। এখানে তোমরা দেখো যে একটা কোশ্চেন কলাম 1 এবং কলাম 2 এর ভেতর ম্যাচ করাতে বলছে। প্রথমে দেখো যে প্ল্যানেরিয়া আছে, ছত্রাক আছে, ইস্ট আছে, অ্যামিবা আছে। হলো, দেখো প্রথমে তোমরা জাস্ট একটাই অ্যান্সার কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে এখানে একটা যদি তোমরা জেনে থাকো তাহলে উত্তরটা ঠিক হতে পারে। দেখো জাস্ট আমি বলছি যে ডি, দেখো অ্যামিবার কি দেখা যায়, বাইনারি বা দ্বিবিভাজন দেখা যায়। কোথায় আছে? অপশান ডি = 1-এ আছে। তাহলে এটাই ঠিক, একটাই অপশান আছে। তবুও তোমরা মিলিয়ে নাও। প্ল্যানেরিয়াতে এখন কি বলা হলো, প্ল্যানেরিয়াতে কি হচ্ছে, সত্যিকারের পুনর্জন্ম বা প্রকৃত ফ্র্যাগমেন্টেশন দেখা যায়। এরপর কি হচ্ছে, তাহলে A4 হলো। B2 দেখো যেমন ছত্রাকে অযৌন স্পোর তৈরি হয়, এবং 5 খণ্ডীভবনও দেখা যায় ছত্রাকে। ইস্টের ক্ষেত্রে কি দেখা যায়, বার্ডিং দেখা যায়। হলো, তাহলে হয়ে গেল। আর অ্যামিবার ক্ষেত্রে হচ্ছে বাইনারি ফিশন দেখা যায়। কলাম ম্যাচিংয়ের করার ক্ষেত্রে কোনো সময় দেখবে একটা অপশান যদি পড়ে যায়, একটা অপশান যদি থেকে থাকে তাহলে সেটাইও রাইট হয়ে গেলে জাস্ট অনেক টাইম তোমাদের বেঁচে যাবে। বুঝতে পারলে? এরপর 4-এর দাগে কোশ্চেনে তোমরা চলে এসো। কোশ্চেনটা হচ্ছে কিছুই চিরকাল টিকে থাকে না, তবুও জীবন চলতে থাকে, এই উক্তিটি এর ভূমিকা চিত্রিত করো। দেখো ভ্রূণজনিত তো হবে না, মরফোজেনেসিস হবে না, প্রতিলিপিও হবে না, তাহলে পড়ে আছে কি, প্রজনন হচ্ছে চিরকালই টিকে থাকে না, তবুও জীবন চলতে থাকে। তার মানে হচ্ছে কি, একটা জীব থেকে দুটো জীব যখন তৈরি হয়, দেখো একটা জীবের ডিএনএ এই দুটো জীবে গেছে। জীবটা তো কিন্তু প্রথম জীবটা কিন্তু মারা গেছে, কিন্তু মারা গেলেও এর ডিএনএটা দুটো জীবকে দান করে গেছে। কিসের মাধ্যমে? প্রজননের মাধ্যমে। তাই প্রজনন কি
জীব চিরকাল টিকে না থাকতে পারে, তবুও কি হচ্ছে জীবন চলতে থাকে। হলো, তাই অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। এরপরে চলে আসো 5-এর দাগে কোশ্চেন, নিচের কোন গোষ্ঠীতে জীব থাকে যারা খণ্ডিত হয়ে গুণিত হয়? দেখো, কেঁচো তো হতে পারে না, খণ্ডিত হতে পারে না, কেঁচো খণ্ডিত হতে পারে না, তাহলে ক অপশান খ অপশান চলে গেল, পড়ে আছে তাহলে কি গ এবং ডি, যেটা হচ্ছে ঘ অপশান ধরে রাখো। অ্যামিবা খণ্ডিত হতে পারে, বাইনারি ফিশার, হাইড্রা, ব্যাকটেরিয়া। তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এটা এতটা হয় না, বাইনারি ফিশার অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। গয়ের দাগে দেখতে পাচ্ছ যে ছত্রাক খণ্ডিত হতে পারে, ফিলামেন্টাস শৈবাল খণ্ডিত হতে পারে, শ্যাওলার প্রোটোনিমা খণ্ডিত হতে পারে। তাই কি হচ্ছে অপশান গ হচ্ছে এর সঠিক উত্তর। এরপর চলে আসো বিপাক। বিপাক জীবিত জীবের চারিত্রিক বৈশিষ্ট্য হওয়ার সঙ্গে সঙ্গে এটি জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। কারণ দেখো, বিপাক প্রক্রিয়া হচ্ছে কি কেবলমাত্র জীবে দেখা যায় এবং সমস্ত প্রকার জীবে দেখা যায়, জড়তে কিন্তু দেখা যায় না। তাই এটি এক প্রকার জীবের চারিত্রিক বৈশিষ্ট্য হওয়ার সঙ্গে সঙ্গে সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। এই বিপাক হচ্ছে সমস্ত প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়া যা জীবের মধ্যে বা কোষের মধ্যে ঘটে থাকে। হলো, বিপাককে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে অপচিতিমূলক বিপাক। অপ মানে কমে যাবে, অর্থাৎ জীবের শুষ্ক ওজন যদি কমে যায় তখন তাকে অপচিতিমূলক বিপাক বলবো। এই শুষ্ক ওজন কমে যেতে হলে তাহলে কি বড় অণু ভেঙে ছোট অণুতে পরিণত হয়। উদাহরণ হিসাবে তোমাদের আমি বলছি যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়া এবং গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়া। দেখো, গ্লাইকোজেন অপেক্ষাকৃত বড় অণু, গ্লাইকোজেন ভেঙে যদি গ্লুকোজ ছোট অণু তৈরি হয় সেক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন কমে যায়, সেটা হচ্ছে অপচিতিমূলক বিপাক ক্রিয়া। বাট গ্লুকোজ অণুগুলো পরপর যদি যুক্ত হয় এবং যদি বড় অণু হিসাবে কি গ্লাইকোজেন তৈরি করে সেক্ষেত্রে হচ্ছে জীবদেহের শুষ্ক ওজন বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক প্রকারের কি উপচিতিমূলক বিপাক ক্রিয়া। তাহলে উপচিতিমূলক বিপাক ক্রিয়া কাকে বলছি? উপচিতিমূলক বিপাক ক্রিয়ার ফলে বা কি হচ্ছে, জীবদেহের শুষ্ক ওজন যে বিপাক ক্রিয়ায় বেড়ে যায় তাকে উপচিতিমূলক বিপাক ক্রিয়া বলছি। এক্ষেত্রে দেখো, ছোট ছোট অণুগুলো পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করে। হলো, যেমন অসংখ্য গ্লুকোজ অণু যুক্ত হয়ে গ্লাইকোজেন তৈরি হওয়া বা উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারা, এগুলো হচ্ছে কি হচ্ছে এক প্রকারের উপচিতিমূলক বিপাক ক্রিয়া। এছাড়াও উপচিতি এবং অপচিতি বিপাক ছাড়াও আর এক প্রকারের বিপাক আছে যেটা কি বলা হয়, উপচিতি এবং অপচিতি বিপাক যদি একসঙ্গে ঘটে থাকে তখন তাকে কি হচ্ছে অ্যাম্ফিবোলিজম বলবো। পরে হচ্ছে দেখে রাখো যে আইসোলেটেড মেটাবলিক রিয়াকশান। আইসোলেটেড মেটাবলিক রিয়াকশানটা ভালো করে করবে, প্রিভিয়াস কয়েকটা ইয়ারের আগেই কোশ্চেনটা কিন্তু পড়েছিল। এই আইসোলেটেড রিয়াকশান বলার আগে তোমাদের বলে নিই ফার্স্ট নাম্বার যে সাপোজ এটা হচ্ছে এই হচ্ছে একটা জীবিত জীব, এই জীবিত জীবের ভেতর কি আছে কোষ আছে। এই কোষের যদি আমি বিপাক ক্রিয়া জীবিত জীবের মধ্যে থাকা কোষের মধ্যে বিপাক ক্রিয়া লক্ষ্য করি সেটা হচ্ছে ইনভিভো কন্ডিশন। বাট জীবিত জীব থেকে এই কোষটাকে বাইরে বের করলাম এবং ল্যাবে গিয়ে টেস্ট টিউবের ভেতর যদি এই কোষটায় যদি বিপাক ক্রিয়া আমি পর্যবেক্ষণ করি তখন তাকে কি বলবো, আইসোলেটেড মেটাবলিক রিয়াকশান, অর্থাৎ আউটসাইড অফ দ্য অর্গানিজম করা হচ্ছে। অর্থাৎ জীবিত জীবের বাইরে কোষটাকে, জীবিত জীব থেকে কোষটাকে নেওয়া হচ্ছে এবং বাইরে তার কোষের ভেতর কি রকম বিপাক ক্রিয়া চলছে সেটা যদি পর্যবেক্ষণ করা হয় সেটা হচ্ছে কি হচ্ছে আইসোলেটেড রিয়াকশান আমরা বলে দিচ্ছি। বুঝতে পারলে, এটা হচ্ছে ইনভিট্রো প্রসেসে কিন্তু করা হয়, পরে তোমাদের এর নিয়ে ডিটেলস ক্লাস হবে। এরপর চলে এসো যে প্রোটোপ্লাজমীয় সংগঠন বা সেলুলারিটি। এটা হচ্ছে জীবের এক প্রকার হচ্ছে সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। সমস্ত জীব কোষ দিয়ে তৈরি। কোষের সংখ্যা অনুযায়ী কোষ দু প্রকার, একটা হচ্ছে তোমরা জানো এককোষী আর একটা হচ্ছে বহুকোষী। বা কোষের প্রকার অনুযায়ী কোষ ক প্রকার, প্রোক্যারিওটিকও হয় আর ইউক্যারিওটিকও হয়। হলো, এরপর চলে এসো সচেতনতা। সচেতনতা হচ্ছে জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। সমস্ত জীবে দেখা যায় এবং কেবলমাত্র জীবে দেখা যায়, জড়তে দেখা যায় না, তাই সচেতনতা হচ্ছে জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। দেখো, উদ্দীপক সেন্স করার সামর্থ্য থাকে এবং উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়, সচেতনতা সেটাই হচ্ছে। উদ্দীপকের একটি থ্রেশহোল্ড ভ্যালু থাকবে, অর্থাৎ উদ্দীপকের একটা থ্রেশহোল্ড অর্থাৎ মিনিমাম একটা ভ্যালু থাকবে, যে থ্রেশহোল্ড ভ্যালু নিচে উদ্দীপকের উদ্দীপনা ভ্যালু থাকলে তাকে উদ্দীপক বলা হয় না। যদি একটা উদ্দীপকের ভ্যালু থ্রেশহোল্ড ভ্যালুর নিচে থাকে তখন সেই উদ্দীপককে উদ্দীপক বলা হয় না, অর্থাৎ এটা উদ্দীপনা জাগাতে পারে না, তাই একে
উদ্দীপক বলা হয় না। বোঝা গেছে? এরপর উদ্দীপক দেখো, ভৌত উদ্দীপক আছে, রাসায়নিক উদ্দীপক আছে, জৈবিক উদ্দীপক আছে। ভৌত উদ্দীপক আলো, বাতাস ইত্যাদি হতে পারে। রাসায়নিক উদ্দীপক কি হতে পারে? হরমোন, ড্রাগ ইত্যাদি হতে পারে। এরপর চলে আসো যে উদ্ভিদের সেন্স অঙ্গ। উদ্ভিদের কি হচ্ছে? সেন্স অঙ্গ থাকে না, কিন্তু তারা সচেতন। হলো, উদ্ভিদের সেন্স অঙ্গ থাকে না, তবুও তারা কিন্তু সচেতন। এরপর আসছি দেখো ফটো পিরিয়ডিজম বা আলোর সময়কাল। আলোর সময়কালের উপর নির্ভর করে উদ্ভিদ ও প্রাণীর জননকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ আলোর সময়কাল উদ্ভিদ ও প্রাণীর জননকে প্রভাবিত করে। যেমন দেখো, তোমরা পড়বে যে দীর্ঘ হর্ষদ্বীপা উদ্ভিদ, হর্ষদ্বীপ দীর্ঘদ্বীপা উদ্ভিদ, এই সবের ক্ষেত্রে পড়বে। আবার কিছু কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে কি সিজনে কিন্তু তারা ব্রিডিং করে, অর্থাৎ জনন করতে পারে। অর্থাৎ তারা ডে টাইম এবং নাইট টাইমের পার্থক্য বুঝে কোন টাইম শীত আসবে বা কোন টাইম গরম, কোনটা উপযোগী সময়, তারা কিন্তু এটা নির্ধারণ করে কিন্তু জনন করে। এরপর সঙ্গে চলে আসি যে আত্মসচেতনতা বা সেলফ কনসিয়াসনেস। সেলফ কনসিয়াসনেস উচ্চতর সচেতনতা, মানুষের ক্ষেত্রে সেলফ কনসিয়াসনেস দেখা যায়। যদি এখানে একটা কোশ্চেন যে কমা দশায় থাকা কোষকে জীবিত কোষও বলা যায়। কি বললাম? কমা, যদি বলা হয় কোমা, যে কোমাতে চলে গেছে, ব্যক্তির ডান হাত কোমাতে চলে গেছে বা বডি কোমাতে চলে গেছে, সেক্ষেত্রে সেই বডিতে থাকা কোষগুলো কিন্তু জীবিত কোষ হয়েছে। এরপর কিছু কোশ্চেন আমি আলোচনা করব 8 দাগে, যেটা হচ্ছে তোমরা ভালো করে দেখার চেষ্টা করো, বুঝলে? এরপর 8 দাগে কোশ্চেন যেটা হচ্ছে কি বাহ্যিক উদ্দীপনার প্রতি জীবের প্রতিক্রিয়া সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দেখো, বাহ্যিক পরিবেশগত উদ্দীপনা ভৌত, রাসায়নিক বা জৈবিক হতে পারে, এটা ঠিক। প্রোক্যারিওটিক থেকে শুরু করে জটিলতম ইউক্যারিওটিক পর্যন্ত সকল জীব পরিবেশগত উদ্দীপনা অনুভব করে, হ্যাঁ, এবং প্রতিক্রিয়া জানাতে পারে, হ্যাঁ, এটাও ঠিক। দেখো দেখো, বাহ্যিক উদ্দীপনা প্রতি চেতনা এবং প্রতিক্রিয়া হলো জীবন্ত প্রাণীর সংজ্ঞায়িত বৈশিষ্ট্য, এটাও ঠিক। তাহলে ওপরের সব কয়টি ঠিক। তাহলে অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর, বা অপশান ঘ তোমরা লিখে নিতে পারো। 9 দাগে কোশ্চেনে চলে এসো, নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো এবং সঠিকগুলি নির্বাচন করো। দেখো 1 নম্বর, দেখো ভর বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি বৃদ্ধির যমজ বৈশিষ্ট্য। অবশ্যই ভর বৃদ্ধি আর সংখ্যা বৃদ্ধি বৃদ্ধির যমজ বৈশিষ্ট্য। দ্বিতীয়ত দেখো, বিপাকীয় প্রতিক্রিয়াগুলি বাইরে প্রদর্শিত হতে পারে। হ্যাঁ, বিপাকীয় প্রতিক্রিয়াগুলি জীবদেহের বাইরেও হতে পারে। তৃতীয় নম্বর, দেখো যে উদ্দীপনার প্রতিক্রিয়া হলো জীবন্ত জীবনের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। উদ্দীপনা প্রতিক্রিয়া হলো জীবন্ত জীবনের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য, হ্যাঁ, এটাও ঠিক। তাহলে অপশান ডি বা ঘ তোমরা লিখে নিতে পারো, ঠিক হবে। এরপর 10 দাগে কোশ্চেন দেখো, যেখানে হচ্ছে কি একটি জীবন্ত প্রাণী ব্যতিক্রমীভাবে আলাদা একটি নির্জীব কাঠামোর ভিত্তিতে। দেখো, জীবন্ত প্রাণীর সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি হচ্ছে প্রতিক্রিয়াশীলতা কিন্তু দেখা যায়। এটা হচ্ছে জীবন্ত প্রাণীর প্রথম বৈশিষ্ট্য। দেখো, প্রজনন কেন আমি বলছি না, জাস্ট আমি বলছি যে প্রজনন দেখো, প্রজনন কিন্তু সমস্ত জীবন্ত প্রাণীতে দেখা যায় না। বৃদ্ধি জীবিত জীবে দেখা যাবে, আবার অজীবজ্য জীবেও দেখা যেতে পারে। পরিবেশের সাথে মিথস্ক্রিয়া অজীবজ্য উপাদানও করতে পারে, আবার জীবজ্য উপাদানও করতে পারে। কিন্তু প্রতিক্রিয়াশীলতা, কি বললাম, কিন্তু প্রতিক্রিয়াশীলতা জীবন্ত প্রাণী কিন্তু দেখায়। হলো, পরে 11 দাগে কোশ্চেন দেখে রাখো। এই 11 দাগে কোশ্চেন হচ্ছে কি নিচের কোনটি জীবিত জীবের বৈশিষ্ট্য বহন করে না? অর্থাৎ জীবিত জীবের বৈশিষ্ট্য বহন করে না। বুঝতে পারলে ভালো করে দেখবে। দেখো, বৃদ্ধি আর জনন, বৃদ্ধি জনন কি জীবিত জীবের বৈশিষ্ট্য বহন করে না? বৃদ্ধি আর জনন জীবিত জীবের বৈশিষ্ট্য বহন করে কি করে না, তোমরাই এই কোশ্চেনের উত্তরটা, অর্থাৎ 11 দাগের কোশ্চেনের উত্তরটা তোমরা করে কমেন্ট বক্সে জানাও। তাহলে ক্লাসটি দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের ভেতর শেয়ার করো। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। হয়েছে?